আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটির অনুশীলনীর সমস্যাগুলো নিয়ে উপস্থিত হয়েছি আমি হাসিম স্যার। তোমরা জানো গত ক্লাসে আমি তোমাদের বৃত্তের খুঁটিনাটি থেকে বেসিক গুলো পড়িয়েছিলাম। আজকে ইনশাল্লাহ অনুশীলনীতে যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করব। সো তোমরা একটু দ্রুত জয়েন করো। আমরা বার্ষিক পরীক্ষার প্রিপারেশন মূলক ক্লাস করছি। আমরা এই প্রিপারেশন ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত, যতদিন পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। সো চলো তোমরা দ্রুত জয়েন করো এবং শেয়ার করো। দ্রুত জয়েন করো প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দ্রুত জয়েন করো একটু। আমরা অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি এই চ্যাপ্টারের এর পূর্বে আমরা একটা ক্লাস নিয়েছিলাম যেটাতে বৃত্তের খুঁটিনাটির বেসিক পড়িয়েছিলাম। আজকে অনুশীলনী থেকে আমরা অনুশীলনী প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ। সো একটু দ্রুত জয়েন করো, যারা জয়েন করতে চাও একটু দ্রুত জয়েন করো। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ পড়াশোনা স্টার্ট করবো। হ্যাঁ, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 1 একটু সমস্যা আছে, প্রবলেম আছে, ভুল আছে। সো আমরা প্রশ্ন নাম্বার 1টাতে যাব না, আমরা সরাসরি 2 থেকে শুরু করব। প্রশ্ন নাম্বার 2 থেকে আমরা শুরু করব। প্রশ্ন নাম্বার 1 একটু প্রবলেম আছে বাবা। কোশ্চেন নাম্বার 1 একটু প্রবলেম আছে, আমরা কোশ্চেন নাম্বার 1 করব না, 2 থেকে করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। মাহিন, তুমি কেমন আছো? কি অবস্থা, পড়াশোনা কি অবস্থা একটু জানাও। ওকে, কোশ্চেন নাম্বার 2 আমরা শুরু করব। হ্যাঁ, আমরা কোশ্চেন নাম্বার 2 শুরু করব। অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে মূলত আমরা আজকে পড়াশোনা করব। তাহলে একটু যারা জয়েন করেন একটু দ্রুত জয়েন করো। আমরা অষ্টম শ্রেণীর মূলত পড়াশোনাটা হচ্ছে বৃত্তের খুঁটিনাটি থেকে। বৃত্তের খুঁটিনাটি থেকে অনুশীলনীর সমস্যা, অনুশীলনীর প্রবলেম নিয়ে। হ্যাঁ, অনুশীলনীর সমস্যা নিয়ে। হ্যাঁ, সমস্যার সমাধান। ওকে, আমরা অনুশীলনীর সমস্যার সমাধান নিয়ে মূলত আজকে পড়াশোনা করব। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, কোশ্চেন নাম্বার 2। আমরা তাহলে অনুশীলনীর কোশ্চেন নাম্বার 2 নিয়ে যদি কথা বলি, কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে কি দেখো। কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে, ক্লাস 8 এর কেউ জয়েন করে না এখনো, একটু শেয়ার দিয়ে দিও। হ্যাঁ মাহিন, একটু শেয়ার দিয়ে দিও, তাহলে একটু অনেকেই দেখতে পাবে ইনশাল্লাহ। তোমাদের সহযোগিতা তো লাগবেই আমার, তোমরা আসো বলেই তো আমি আছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসিফ আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তারপর হাউ ডাজ ফ্লাই ইউর স্টাডি, কেমন চলছে পড়াশোনা, কেমন চলছে জানাও। তোমার ভাইয়ের টেস্ট পরীক্ষা কেমন হলো আরাফাত? আর তো আস্থাতে ভর্তি হয়েছে, ইনশাল্লাহ ভালো করবে। আমি ওখানে ক্লাস নেব, ম্যাথ ক্লাস নেব, অসুবিধা নাই। আর তোমার কি অবস্থা একটু জানাও,
কোথায় আছো, কি করতেছো, কোথায় চান্স পেয়েছো, কোথায় পড়াশোনা করতেছো। আমি যতদূর জানি যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কথা, একটু জানাও। ওকে, সার্কেল চ্যাপ্টার থেকে আমরা দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা, তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, সরি তোমাদের সেকেন্ড ক্লাস, এটা আমরা প্রথম ক্লাসে বেসিক পড়িয়েছিলাম সার্কেলের। আমরা এই ক্লাসটাতে মূলত সার্কেলের যে এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনীতে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। সো তোমরা একটু দ্রুত জয়েন করো, অষ্টম শ্রেণী যারা আছে একটু দ্রুত জয়েন করো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2, 10 সেন্টিমিটার 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের পিকিউ আর এস সমান্তরাল জ্যা দুটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। আচ্ছা, একটা বৃত্ত যদি আমরা আঁকাই, প্রবলেম 2, আমরা যদি একটা বৃত্ত আঁকাই, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ওকে, যেখানে দুটি জ্যা, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, দোয়া করবেন। রাজশাহী আছি, মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, ওকে, আমি জানি যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, ইনশাল্লাহ আশা করা যায় অবশ্যই তুমি টিকবা ইনশাল্লাহ। আমি দোয়া করি, অবশ্যই তোমার জন্য দোয়া করি। তোমার মতো ছেলে আসলে এতদিন মানে ফার্স্ট টাইম হওয়ার কথা ছিল, আমি জানতাম যে ফার্স্ট টাইম তোমার হবে, তো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, এটা একটা ছিল, কিন্তু তুমি কনফিডেন্ট রাখো যে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, এটা কনফিডেন্ট রাখো আর আল্লাহর উপর ভরসা রাখো আর বেশি বেশি পড়াশোনা করো। ওকে, আমরা তাহলে শুরু করি। তাহলে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যে বৃত্তের দুটি সমান্তরাল, যে একটা পিকিউ আর একটা আরএস, একটা পিকিউ আর একটা আরএস, দুটি সমান্তরাল যায়। এখন দুটি সমান্তরাল যায়, আমরা তো আরেকটা যে এই পাশেও নিতে পারতাম, কিন্তু ওরা বলেই দিছে যে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, সমান্তরাল জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। তার জন্য কিন্তু আমরা এক সেম পাশে নেই কেন্দ্রের একই পাশে কিন্তু আমরা নিতে পারতাম জ্যা দুটা, কিন্তু নাই, কারণ বলে দিছে যে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, একটা পিকিউ আর একটা হলো আরএস, এই দুটি সমান্তরাল জ্যা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, এরপরে বলছে যে পিকিউ আর এস জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার। দেখো এই যে পিকিউ এবং আর এস এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে ও থেকে পিকিউ এর উপর লম্ব দূরত্ব মনে করি ওই, ওকে, বা ও এম ধরতে পারি, আমরা ও এমই ধরি, ও এম। আর কেন্দ্র ও থেকে আর এস জ্যা এর উপর লম্ব দূরত্ব হলো ও এন। তো এই যে ওএম এবং ওএন এই দুটার যোগফল কিন্তু 17, এটা বলেই দিছে যে দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবর্তী দূরত্ব হলো 17 সেন্টিমিটার, এটা বলেই দিছে। 17 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আমরা জানি কেন্দ্র থেকে যদি আমরা ওপি যোগ করে নেই কিংবা ও আর যোগ করি, তাহলে এই যে ওপি এবং ও আর এগুলি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ওপি এবং ও আর এই দুটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের কিন্তু এগুলো বের করতে হবে। ক নাম্বার কোশ্চেন যেটা, না এখানে ক না, সরাসরি ব্যাসার্ধ চাইছে, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আসো আমরা এই ব্যাসার্ধ বের করার ফর্মুলা চিন্তা করি যে কিভাবে আমরা ব্যাসার্ধটা বের করব। এখন এই যে এটা টোটালি কিন্তু 17 সেন্টিমিটার বলা আছে, এই টোটালি। এখন আমরা এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটাকে দুই ভাগ করব, একটাকে আমরা এক্স ধরে নিব আর একটা 17 মাইনাস এক্স। এটাকে যদি আমরা এক্স ধরি, যেটা হলো এক্স, আর এটা তাহলে 17 মাইনাস এক্স সেন্টিমিটার, এটা এক্স সেন্টিমিটার আমরা ধরে নিলাম। হ্যাঁ, এই ওএন যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে ওএন হবে 17 মাইনাস এক্স সেন্টিমিটার। ওএম যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে ওএন হবে 17 মাইনাস এক্স, কারণ পুরা এমএনটা হলো 17 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে এইখানে পিকিউ দেওয়া আছে 10 সেন্টিমিটার আর আরএস দেওয়া আছে 24 সেন্টিমিটার, বলেই দিছে যে 10 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার। আমার একটু অঙ্কন করা একটু ভুল হয়েছে, এটা একটু কাছাকাছি দেওয়া লাগতো, আমি একটু মুছে ঠিক করে দিই যে এটা একটু কাছাকাছি, যেহেতু 24 সেন্টিমিটার তাহলে এটা একটু কাছাকাছি হবে, এটা একটু কাছাকাছি হবে, তাহলে আরএসটা কিন্তু একটু কাছাকাছি হবে, মানে পিকিউ এর চেয়ে বড় হবে। আমরা ধরে নিলাম এটা হলো আরএস, ওয়েন এটা 24 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তাহলে অবভিয়াসলি এটা হবে বা 10 সেন্টিমিটার, যেহেতু 10 এর অর্ধেক হলো 5,
আর এটা হবে 12 সেন্টিমিটার। ওকে ওকে, তাহলে দেখো যে এই যে পিএমটা 5 কেন হলো? আমরা জানি যে যেহেতু ওএম লম্ব পিকিউ, আমরা একটু লিখে পড়ি তাহলে আমাদের সুবিধা হবে। এখানে দেওয়া আছে কি কি? দেওয়া আছে হলো প্রথমে ব্যাস দুইটা দেওয়া আছে, যা দুইটা দেওয়া আছে, পিকিউ দেওয়া আছে হলো 10 সেন্টিমিটার আর আরএস দেওয়া আছে হলো 24 সেন্টিমিটার। এখন যেহেতু ওএম লম্ব পিকিউ, যেহেতু ওএম লম্ব পিকিউ, যেহেতু ওএম লম্ব পিকিউ, সুতরাং পিএম সমান কিন্তু হাফ পিকিউ, অর্থাৎ যেহেতু ওএম লম্ব পিকিউ তাহলে এম বিন্দুতে কিন্তু পিকিউ সমদ্বিখণ্ডিত হবে। তাহলে আমরা বলতে পারি যে লিমন খান, সিফাত হাসান, টিএম তানভীর, ইমরান খান, থ্যাংক ইউ মাহিন। তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু ওএম লম্ব পিকিউ, সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে দেয়ারফর পিএম সমান পিকিউ ভাগ 2। এটা কিন্তু পিকিউ ভাগ 2, তার মানে পিকিউ এর মান যেহেতু 10 তাহলে পিএম এর মান অবভিয়াসলি 5 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার। অনুরূপ ভাবে যেহেতু ওএন লম্ব আরএস, আবার যেহেতু ওএন লম্ব আরএস, সুতরাং আরএন সমান 24 ভাগ, আচ্ছা 24 না লিখে আমরা সরাসরি আগে আরএস লিখি, আরএস ভাগ 2, অর্থাৎ এই পুরা ব্যাসার্ধের অর্ধেক, এই পুরা জ্যার অর্ধেক হলো আরএন। যেহেতু ওএন লম্ব আরএস, সুতরাং এই যে ওএনটা আরএস এর উপর লম্ব। আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং বলতে পারি আমরা যে আরএন সমান আরএস ভাগ 2, অর্থাৎ আরএস কে 2 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো সেটা আরএন এর মান। তাহলে আরএস এর মান হলো 24 ভাগ 2, তার মানে 12 সেন্টিমিটার। সো আমরা বলতে পারি পিএম হলো 5 সেন্টিমিটার আর আরএন হলো 12 সেন্টিমিটার। এখন যেহেতু এমএন 17 সেন্টিমিটার, আবার তাহলে আমরা কিন্তু মানগুলো অলরেডি বের করলাম, এগুলো তোমরা লিখে নিবা। হ্যাঁ, এটা কিউ। আবার যেহেতু এমএন এমএন হলো 17 সেন্টিমিটার, সুতরাং আমরা ধরি ওএম এক্স সেন্টিমিটার, সুতরাং যেহেতু ওএম এক্স, সুতরাং ওএন হবে 17 মাইনাস এক্স, সুতরাং ওএন হবে 17 মাইনাস এক্স সেন্টিমিটার। ওকে, এইখানে ব্যাপারটা ক্লিয়ার। দেখো যে ওএম যদি আমরা এক্স ধরি তাহলে ওএন কি হবে, পুরা 17 থেকে এক্স বাদ দিতে হবে, তাহলে আমরা ওএন পাবো। ওকে, এই হলো আমাদের ওএম এবং ওএন এর মান আমরা কিন্তু ধরলাম। তাহলে এই যে এখানকার ভ্যালুটা, এটা কিন্তু এই যে এইটুকুর মান হবে 17 মাইনাস এক্স, এইটুকুর মান হবে 17 মাইনাস এক্স। এখন এই দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই বাহুটা এটার উপর লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজ ওপিএম এবং সমকোণী ত্রিভুজ ওআরএন। আচ্ছা, আর একটা মজার বিষয় এখানে হলো মেরাজুল, থ্যাংক ইউ মেরাজুল, ধন্যবাদ, টু স্টে উইথ মি এন্ড জয়েন উইথ মি। ওকে, আমরা যদি এখানে দেখো, ক্লিয়ার হও একটু তোমরা যে আসলে এখানে ব্যাপারটা কি, যে একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধ কিন্তু সমান। সো আমরা এখানে বলবো যে ওপি সমান কিন্তু ওআর, এই ওপি আর ওআর কিন্তু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা লিখতে পারি যে ওপি ইকুয়াল টু ওআর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা একটু বলে নিলাম আর কি, ওপি ইকুয়াল টু ওআর। এখন আসো যে এই দুইটা সমকোণী ত্রিভুজে আমরা কাজ করব, আমাদের কিন্তু বের করতে হবে ব্যাসার্ধ। এই বৃত্তটার ব্যাসার্ধ বের করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আমরা এই দুইটা
ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথমে ওপিএম ত্রিভুজ, ত্রিভুজ ওপিএম, ত্রিভুজ ওপিএম এ, ত্রিভুজ ওপিএম এ, এই ত্রিভুজে এই বাহু এক্স, এই বাহু 5, আর এটা অতিভুজ। তাহলে অতিভুজ কি? ওপি, তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা কিন্তু আমরা নর্মালি আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ওকে, এটা ওপি এই ত্রিভুজ থেকে পাইলাম, এবং এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো? ও আর এন, ত্রিভুজ ও আর এন এ, ও আর স্কোয়ার সমান, ও আর স্কোয়ার সমান, ও আর স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার। এটা কিন্তু ও এন স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার। তাহলে ও এন এর মান কত? 17 মাইনাস এক্স তার উপর স্কোয়ার যোগ আর এন, না আর এন, আচ্ছা এখানে এটার মান 5 আর এই আর এন এর মান হলো 12, তাহলে 12 স্কোয়ার আমরা লিখতে পারি। দেখো, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ওপি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার যোগ 5 স্কোয়ার, আর এই ত্রিভুজের ক্ষেত্রে ও আর স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার যোগ আর এন স্কোয়ার। এখন তোমাদের একটা বিষয় এখানে বোঝা দরকার যে এই যে ও আর ওপি আর ও আর এই দুটা কিন্তু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে ওপি সমান ও আর আমি বলেই দিছি। তাহলে সুতরাং যেহেতু এই ওপি স্কোয়ার আর ও আর স্কোয়ার সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিন্তু ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার আর ও আর স্কোয়ার যেহেতু সমান, তার মানে বাম পক্ষ সমান, সুতরাং এইটা সমান এইটা। ওকে ওকে, মরিয়ম আক্তার মায়ার আইডিটা কার আইডি জানি না, বাট তুমি এই আইডি থেকে জয়েন করছো, থ্যাংক ইউ। তাহলে জাস্ট শেয়ার দিয়ে দিও, হ্যাঁ শেয়ার করো। তাহলে দেখো আমি কিন্তু এটা একদম ক্লিয়ার করে দিতেছি তোমাদের 2 নাম্বারটা। 2 নাম্বার জ্যামিতিতে তোমাদের এই বৃত্তটাতে বলা আছে যে এই ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, আর ব্যাসার্ধ নির্ণয়ের জন্য যে তথ্যগুলো দেওয়া ছিল, দুইটা জ্যা দেওয়া আছে, কেন্দ্রের 2 পাশে 2টা জ্যা, এটা কিন্তু কেন্দ্রের এক পাশে না, কেন্দ্রের 2 পাশে 2টা জ্যা দেওয়া আছে, যে জ্যা দুইটার মান একটা 10 আর একটা 24। তাহলে এই অর্ধ জ্যায়ের মান 5, সুতরাং এই অর্ধ জ্যায়ের মান 12। যেহেতু পুরোটা 10, তাহলে এই অর্ধেকের মান 5, এই অর্ধেকের মান 12। এগুলো আমি আগে লিখে দিয়েছি, ওগুলা লিখে নিও। ওকে, তাহলে এখান থেকে এটুকু এক্স, এটুকু তাহলে 17 মাইনাস এক্স, কারণ এই মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 17, সুতরাং এটুকু এক্স, এটুকু 17 মাইনাস এক্স। এখন এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, সুতরাং আবার এই বাহু আর এই বাহু কিন্তু সমান, কারণ এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ওপি সমান ও আর, সুতরাং ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার লেখা যায়। তাহলে আমরা অবভিয়াসলি এই যে দুইটা সমীকরণ, এটা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ওপি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর এটার থেকে লেখা যায় ও আর স্কোয়ার ইকুয়াল টু 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এইটা আর এইটা যেহেতু সমান, সুতরাং এইটা আর এইটা সমান, তাহলে আমরা বলতে পারি দেয়ারফর এই এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু এইটা। আচ্ছা, এটা একটু উপরে লিখি, সুতরাং আমরা বলতে পারি যে দেয়ারফর এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, আমরা লিখে নিই একবারে, সমান 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 144, এটা তোমরা জানো। তাহলে দেখো আমরা কেন এটা লিখলাম, একদম সিম্পল বিষয়, কারণ ও পি আর ও আর সমান। তাহলে দুইটা সমীকরণে এই দুইটা ত্রিভুজ থেকে দুইটা সমীকরণ পাইছিলাম আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটাতেও তাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আর দুইটা অতিভুজই সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ দুইটা, সুতরাং এই পাশ আর এই পাশ দুইটা সমান, তাহলে এই পাশ আর এই পাশ সমান হলে এই পাশ সমান, সুতরাং আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট এক্স এর মান বের করব। ওকে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে, এখানে পাবো আমরা হলো এক্স স্কোয়ার প্লাস 25 সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, 17 মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে যোগ হবে 144। তাহলে দেখো এটুকু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার,
আর 144 এর সাথে থাকলো। আচ্ছা, উভয় পক্ষ থেকে দেখো একটা বিষয়, সবগুলো আমরা এক পাশে নিয়ে আসি। এক্স স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার আর প্লাস 25 তো আছেই। তার আগে আমরা এটা আগে লিখি যে 17 দুগুণা 34x, তাহলে 34xটা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 34x। ওকে, তারপরে প্লাস 25, আর এই পাশ থেকে 17 মান 17কে স্কোয়ার করলে হয় 17 189, 17 হ্যাঁ 17 189, তাহলে এই পাশে আসলে মাইনাস 189 আর মাইনাস 144, 189 মেবি 7 7 49, 9 হাত থেকে 4, 7 কে 7 4 11, 11 কাটলাম, 17 অক্ষে 17, 1 অক্ষে 1, তাহলে 9 7 রেখে 8, 1 আর 1 2, 289, 17 289, তাহলে 17 289। ওকে, এখন আমরা সমান 0, আমরা সবগুলা বাম পাশে নিয়ে আসছি। এক্স স্কোয়ার কাটা, 34x থাক, অসুবিধা নাই। এখন এইগুলা যোগ বিয়োগ করবো, এইগুলো যোগ বিয়োগ করলে কত পাবো? 289 আর মাইনাস 144, এই দুইটা যোগ হবে কারণ এই দুইটার আগে মাইনাস আছে। তাহলে আমরা এই দুইটা যোগ করব, তার থেকে 25 বিয়োগ করব। তাহলে এই দুইটা যোগ করলে কি কি পাবো? 289 আর 144 যোগ করলে পাবো 4 9 13 3, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 আর 8 13 3, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 4, 433। তার থেকে বিয়োগ যাবে হলো 25 বিয়োগ করলে 5 আছে 13 মিলবো 8, হাতে থাকে 1, 3 3 মিলে গেল 0, আর এখানে হবে 4, তাহলে 408 থাকে। মাইনাস 408 কত? মাইনাস 408 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি 34x ইকুয়াল টু 408 বা x ইকুয়াল টু 408 ভাগ 34। কত দিয়ে যায়? কত দিয়ে যায়? 34 দিয়ে ভাগ করলে তাহলে x এর মান হবে কতবার যায় দেখি, কতবার যায়? 34 অক্ষে 34, 40 এর মধ্যে 34 যায় দুইবার, 40 এর মধ্যে 34 যায় একবার, বাসে 6 68, তাহলে 34 দুগুণা 68 12 বার, দেয়ারফর x ইকুয়াল টু 12। তাহলে আমরা কিন্তু x এর মান পাইলাম 12, এই যে x এর মান 12 পাইলাম, 12 5 আর 12, তাহলে সুতরাং এই যে OP স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার যোগ 5 স্কয়ার যে সমীকরণ লেখা আছে আমরা সেখানে মানটা বসা দিই। সুতরাং আমরা অবভিয়াসলি এখানে পাবো দেয়ারফর OP স্কয়ার, আমাদের কিন্তু OP দরকার, তাহলে OP স্কয়ার ইকুয়াল টু, এটা একটা সমীকরণ আছে মাঝখানে তোমাদের জানা আছে, তাহলে OP স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ OP স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার যোগ 5 স্কয়ার আছে, x স্কয়ার যোগ 5 স্কয়ার, এখানে x এর মান 12 বসাই আমরা, 12 স্কয়ার আর 5 এর উপর স্কয়ার, তার মানে 12 12 144, 5 5 25, 144 আর 25 169, 169, তাহলে OP স্কয়ার ইকুয়াল টু 169, দেয়ারফর OP ইকুয়াল টু, তাহলে যেহেতু OP স্কয়ার ইকুয়াল টু 169 বা OP ইকুয়াল টু রুট 169, দেয়ারফর OP ইকুয়াল টু 13। ওকে, এই হলো আমাদের OP এর মান। তার মানে নিম্ন ব্যাসার্ধ হলো 13 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ বের করলাম কিন্তু, হ্যাঁ ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, তাহলে দেয়ারফর নির্ণেয় ব্যাসার্ধ, নির্ণেয় ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। ওকে, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট, হ্যাঁ অবশ্যই পড়বে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 2 নাম্বার কোশ্চেনটা কিন্তু আমরা শেষ করলাম। 2 নাম্বার কোশ্চেনে যা চাইছিল আমরা সেইভাবে অঙ্কটা করে ধীরে ধীরে কিন্তু আমরা শেষ করে ফেললাম। তোমরা যদি না বুঝো আবার প্রথম থেকে সুন্দর করে দেখে দেখে বুঝে বুঝে পড়াশোনা করবে, ইনশাল্লাহ আশা করা যায় ক্লিয়ার হইবে, অবশ্যই ক্লিয়ার হবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এর মধ্যে কিন্তু অনেক ব্যবহার আছে জ্যামিতির, আমি ব্যবহারগুলো আরেকবার সংক্ষেপে বলি। যেমন তোমাদের এর মধ্যে এই বৃত্তের মধ্যে ব্যবহার আছে, একটা হলো যে একটা জ্যায়ের উপর, একটা জ্যা কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে এইটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তোমরা জানো কেন্দ্র থেকে জ্যায়ের উপর, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা উপপাদ্য আছে, একটু মনে রেখো তোমরা। ওকে, আবার এখানে পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার আমরা পড়লাম, পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার যে এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আবার আরেকটা জিনিস আমরা পড়লাম, সেটা কি যে আমরা পড়লাম হলো কি যে তোমার
একই বৃত্তের সবগুলো ব্যাসার্ধ কিন্তু সমান, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, এখানে আরেকটা জ্যা ছিল, তাহলে একই বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান, এটাও কিন্তু আমরা পড়েছি। সুতরাং খুব মনোযোগ দিয়ে ভালোভাবে তোমরা জ্যামিতিটা আবার চর্চা করবা, ইনশাল্লাহ পারবা। ওকে, এবার আসো কোশ্চেন নাম্বার 3। এবার আসো কোশ্চেন নাম্বার 3। 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে, ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতির জমি আছে, বলছে যে তোমাদের একটি ত্রিভুজাকৃতির জমি আছে। ওকে, ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতির জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার। আচ্ছা, ত্রিভুজাকৃতির একটা জমি আমরা আঁকায় নিই, মনে করো যে এটা একটা ত্রিভুজাকৃতির জমি। ওকে, এই ত্রিভুজাকৃতির জমিটির পরিসীমা দেওয়া আছে, পরিসীমা তো তোমরা জানো এস দ্বারা জেনারেলি আমরা প্রকাশ করি, পরিসীমাকে আমরা জেনারেলি এস দ্বারা প্রকাশ করি। পরিসীমার মান দেওয়া আছে কত, 124 মিটার। পরিসীমাকে সাধারণত 2s দ্বারা প্রকাশ করি, ত্রিভুজের ক্ষেত্রে 2s হলো 124 মিটার, পরিসীমা 2s, পরিসীমা, হ্যাঁ, ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 2s, পরিসীমা 2s দেওয়া আছে 124 মিটার। ওকে, ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও তুমি, ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও, যদি সবজি চাষের জায়গার পরিধি 184 মিটার হয়, সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার, তার মানে কি বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও, তার মানে কি এর ভিতরে সবজি চাষ করতে চাও, এবং তার পরিধির কথা বলছে, তাহলে অবশ্যই ভিতরে বৃত্তাকার জমি, ভিতরে তাহলে একটা বৃত্তাকার, যে বৃত্তাকার জমিটা এরকম আছে, এইরকম আছে, সবচেয়ে বেশি জায়গা জুড়ে তুমি সবজি চাষ করতে চাও। ওকে, এই বৃত্তাকার জমির পরিধিও দেওয়া আছে, যেটুকু সবজি চাষ করবে তার পরিধি দেওয়া আছে 84 মিটার, তার পরিধি দেওয়া আছে কত, 84 মিটার। তার মানে কি দেখো, পরিধি যদি 84 মিটার দেওয়া থাকে, কলম ডিস্টার্ব করতেছে আজকে, কলমের কালি মনে হইতেছে শেষ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, সরি। পরিসীমা হলো, আচ্ছা পরিধি, পরিসীমা না, এটা হলো পরিধি, পরিধি দেওয়া আছে 84 মিটার। ওকে, কিসের পরিধি, যেটুকুতে সবজি চাষ করবে সেই বৃত্তাকার অংশটুকুর পরিধি দেওয়া আছে। তাহলে দেখো, এই একটা জমি, ত্রিভুজাকৃতি জমি, সেই জমির মধ্যে বৃত্তাকার অংশটুকু, যেটুকুতে তুমি সবজি চাষ করতে চাও সর্বোচ্চ অংশটুকু, সেটুকু বৃত্তাকার, তার পরিধি দেওয়া আছে 84 মিটার, আর পুরা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 124 মিটার। বাস, তথ্য ক্লিয়ার। ওকে, এবার কি চাইছে দেখো, তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, এবার জমিটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, কি বলছে, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, হ্যাঁ, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই পুরা জমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, পুরা জমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আচ্ছা, এই যে বৃত্তটা, এটা কিন্তু একটা অন্তর্বৃত্ত, তোমরা জানো যে ত্রিভুজের ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহফুজ কেমন আছো? মাহফুজ ভালো আছো আশা করি, পড়াশোনা কেমন চলতেছে জানাও। আর এখন কিন্তু আর বসে থাকার সময় নেই, এখন খুব স্টাডি করতে হবে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা ব্যাপক স্টাডি করতে হবে, খুব পড়াশোনা ছাড়া ওঠাই যাবে না, একদম সব সময় বই নিয়ে বসতে হবে। তাহলে দেখো, যে ব্যাপারটা সেটা হলো যে এই যে বৃত্তাকার জমিটা, এই বৃত্তটা কিন্তু একটা অন্তর্বৃত্ত, একটা ত্রিভুজের 3টা বাহুকে যে বৃত্ত স্পর্শ করে তাকে বলা হয় অন্তর্বৃত্ত। এই ত্রিভুজটা কিন্তু এই ত্রিভুজটার 3টা বাহুকে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এখানে, এখানে, তাহলে এটা কিন্তু অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তের কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করা যায়, ঠিক আছে, অন্তর্বৃত্তের কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করা যায়। তাহলে আমরা আমরা প্রথমে তথ্যগুলো থেকে ব্যাসার্ধটা বের করে নিই। যেমন এই যে তথ্যগুলো দেওয়া আছে, এইখানে পরিধি দেওয়া আছে, এইটা আমরা জানি পরিধির সূত্র, তাহলে এখান থেকে পরিধির সূত্র কিন্তু 2πr, তোমরা জানো যে বৃত্তের পরিধি হলো 2πr, আমরা জানি পরিধি হলো কি, আমরা জানি বৃত্তের পরিধি 2πr। তাহলে
এই 2 পাই আর এই 84 কিন্তু সেম, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, কারণ এটাও পরিধি এটাও পরিধি, তাহলে প্রশ্ন মতে 2 পাই আর সমান 84। ওকে, এইখান থেকে আর এর মানটা আমরা বের করে নিই, তাহলে আর সমান 84 ভাগ 2 পাই। 2 পাই মানে কি 84 ভাগ 2 গুণন 3.1416, 2 গুণন 3.1416। তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, আমি সহজে ক্যালকুলেশনটা করতে পারতেছি না, আমার হাতে ক্যালকুলেটর নাই, সো আমি একটু দেখে নিয়ে করছি। এটার রেজাল্ট হবে 13.37 মিটার। ওকে, 13.37 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু অন্তর্বৃত্তটা, এটা একটা অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা বের করে ফেলছি। অন্তর্বৃত্ত এখান দিয়ে যদি আমরা একটা সমদ্বিখণ্ড আঁকাই, এখান দিয়ে যদি একটা সমদ্বিখণ্ড আঁকাই, আর এই বিন্দু থেকে যদি এটার উপরে একটা লম্ব অঙ্কন করি, তাহলে এইখান থেকে যে বৃত্ত আমরা অঙ্কন করি সেটাকে অন্তর্বৃত্ত বলে। এখান থেকে যে বৃত্ত অঙ্কন করি সেটাকে অন্তর্বৃত্ত বলে। এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি? এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধের এবার সূত্র আছে, দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র হলো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, আচ্ছা অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র আমরা দেখি। অন্তর্বৃত্তের আমরা কিন্তু ব্যাসার্ধ বের করছি, এই যে 13.37 মিটার, কিন্তু আমরা এই যে আর এর মান বের করছি, অতএব আর সমান। এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধের আবার একটা সূত্র আছে, এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল, এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি তুমি ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে ভাগ দাও, এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি তুমি ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে ভাগ দাও। আচ্ছা, এখান থেকে ত্রিভুজের অর্ধ পরিসীমাটা বের করে নিই। অর্ধ পরিসীমা এস সমান 124 ভাগ 2, তার মানে 62 মিটার, 62 মিটার। তাহলে এই ত্রিভুজের অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, পরিসীমা 2s, অর্ধ পরিসীমা এস, এস সমান কত 124 ভাগ 2, তার মানে 62 মিটার। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ অর্ধ পরিসীমা, ভাগ ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আচ্ছা, এই যে দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ অর্ধ পরিসীমা। এখন আমাদের কোশ্চেনে চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাম পাশে আনি, আর গুণন করিয়া, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা কিন্তু আসলে উপরে আছে, বাম পাশে মানে উপরে, আর নিচে আছে অর্ধ পরিসীমা, তাহলে এটার সাথে এটা গুণন হবে ডান পাশে, তাহলে ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ গুণন অর্ধ পরিসীমা। ওকে, অর্ধ পরিসীমা। তাহলে দেখো এই জিনিসটা এই পাশে গেল, এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি সংক্ষেপে লিখছি, এটা হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ গুণন এই অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতেছি, অলরেডি চলে আসছি বের করতে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা বের করছি কত, 13.37 গুণন অর্ধ পরিসীমার মানও আমাদের বের করা আছে 62। ওকে, অর্ধ পরিসীমার মানও 62, তাহলে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ গুণন 62, তাহলে রেজাল্ট হবে আমাদের কত, 828.94, 828.94। যেহেতু ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ধরো এটা একটা এবিসি ত্রিভুজ, হ্যাঁ, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল সমান 828.94 বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, ক্ষেত্রফল সবসময় বর্গ হয়। তাহলে দেখো আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু সহজেই বের করলাম। তাহলে এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে যে তথ্যগুলো দেওয়া ছিল, অর্ধ পরিসীমা দেওয়া ছিল, পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করছি। তারপরে দেওয়া ছিল আরেকটা জিনিস, সেটা হলো পরিধি। তাহলে বৃত্তের যে পরিধি দেওয়া ছিল সেই পরিধি থেকে আমরা ব্যাসার্ধ বের করছি। আর আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র জানি, যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র, ব্যাসার্ধ সমান ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ অর্ধ পরিসীমা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ অর্ধ পরিসীমা। তাহলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বামে নিয়ে আসলাম, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে অর্ধ পরিসীমা দ্বারা গুণন করলেই আমরা কিন্তু
ক্ষেত্রফল পাইলাম। সো এভাবে আমরা সহজেই, ধন্যবাদ স্যার, টিকি স্কুল অনেক সুন্দর উপস্থাপন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর গ্রেট কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরাও সাথে থাকবো, আমিও সাথে থাকবো আপনার। এবং আমরা তো আসলে বলা যায় যে আমরা নিঃস্বার্থভাবে কাজ করতেছি, আমরা কিন্তু আসলে বাস্তব কথা যেটা, যে আপনার চ্যানেলটা আমি দেখি ঘুরে ঘুরে, আপনি আমারটাও মাঝে মাঝে দেখেন, আমি দেখি, তো আমরা আসলে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। তো করবেন ইনশাল্লাহ, আমিও করব। তো ক্লাস 8 এর স্টুডেন্টরা তোমরা দেখো, আমরা যে ম্যাথটা করলাম, এতক্ষণ ধরে দুইটা প্রবলেম সলভ করলাম, আসলে আমার কলমের কালি নেই এখানে, আমার খেয়াল ছিল না, আমি কলম কিনতে পারি নাই আজকে। যা হোক, কালকে আমি ইনশাল্লাহ আবার নতুন ভাবে তোমাদের 4 নাম্বার থেকে, আজকে তো 3 পর্যন্ত করলাম, 2 নাম্বার আর 3 নাম্বার শেষ করলাম, ইনশাল্লাহ 4 থেকে আমরা আগামীকাল করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।